বাচ্চার হার্টের সমস্যা রয়েছে তাদের দুধ টেনে খেতে সমস্যা হয়, যেটাকে আমরা বলি সাক রেস সাক সাইকেল। মানে বাচ্চা এক টানা অনেকক্ষণ দুধ টানতে পারে না, কিছুক্ষণ দুধ টেনে নেয়, তারপরে বিশ্রাম নেয়, তারপরে আবার দুধ টানে। অনেক সময় কিছু মা বলে যে বাচ্চার কপালে ছোট ছোট ঘামের বিন্দু দেখতে পাচ্ছে, মানে ফোরহেড সোয়েটিং। এটাকেও আমরা হার্ট ফেলিয়ারের অনেক সময় একটা লক্ষণ হিসেবে ধরতে পারি। খুব খারাপ ধরনের হার্টের অসুখ আছে যেগুলো বাচ্চা নিউবর্ন অবস্থা থেকেই সিমটোম্যাটিক হয়। বাচ্চার হাত পা নীল হয়ে যায়, খুব জোরে শ্বাসকষ্ট হয়, বাচ্চার ভেন্টিলেটারে দিতে হয়, এরকম ধরনের অনেক সমস্যা দেখা যায়। তো সেইগুলো থেকেও আমরা নিউবর্ন ফেজে বা নিউনাটাল পিরিয়ডে বাচ্চার হার্টের অসুখ আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। প্রথম হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, বারবার সর্দি কাশি হওয়া, বাচ্চার ঠিকঠাক ওয়েট গেইন না হওয়া, ছোট বাচ্চা হলে একটানা টেনে দুধ খেতে না পারা, কপালে ঘামের বিন্দু জন্মানো, এই সবগুলিকেই আমরা হার্টের অসুখের লক্ষণ হিসেবে ধরতে পারি। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আমরা প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা বা হার্টের ছিদ্র। এই বিষয় নিয়ে জানাতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর দেবাঞ্জনা বসাক। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাম, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা কিভাবে বোঝা যায়? বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা বোঝার জন্য আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, মানে একদম নিউবর্ন বেবিদের ক্ষেত্রে অনেক সময় হার্টের সমস্যা বোঝাটা খুব মুশকিল হয়, কারণ তাদের সিমটমসগুলো কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাডাল্ট বা একটু বড় বাচ্চাদের থেকে। তো সেক্ষেত্রে কি পাওয়া যেতে পারে, অনেক সময় আমরা হার্টে কিছু অ্যাডেড সাউন্ড পাই, বা অনেক সময় অ্যান্টেনাটাল মানে বাচ্চা জন্মানোর আগে যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হয় সেখানে কিছু অ্যাবনর্মালিটি থাকে, সেখান থেকে আমরা সাসপেক্ট করি। আর কিছু কিছু খুব খারাপ ধরনের হার্টের অসুখ আছে যেগুলো বাচ্চা নিউবর্ন অবস্থা থেকেই সিমটোম্যাটিক হয়। বাচ্চার হাত পা নীল হয়ে যায়, খুব জোরে শ্বাসকষ্ট হয়, বাচ্চার ভেন্টিলেটারে দিতে হয়, এরকম ধরনের অনেক সমস্যা দেখা যায়। তো সেইগুলো থেকেও আমরা নিউবর্ন ফেজে বা নিউনাটাল পিরিয়ডে বাচ্চার হার্টের অসুখ আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তারপর যদি আমরা ইনফ্যান্ট পিরিয়ডটা ধরি, মানে যে সময়ে বাচ্চার একটা র্যাপিড গ্রোথ হয়, তো এই সময় দেখা যায় যে সমস্ত বাচ্চার হার্টের সমস্যা রয়েছে তাদের দুধ টেনে খেতে সমস্যা হয়, যেটাকে আমরা বলি সাক রেস সাক সাইকেল। মানে বাচ্চা এক টানা অনেকক্ষণ দুধ টানতে পারে না, কিছুক্ষণ দুধ টেনে নেয়, তারপরে বিশ্রাম নেয়, তারপরে আবার দুধ টানে। অনেক সময় কিছু মা বলে যে বাচ্চার কপালে ছোট ছোট ঘামের বিন্দু দেখতে পাচ্ছে, মানে ফোরহেড সোয়েটিং। এটাকেও আমরা হার্ট ফেলিয়ারের অনেক সময় একটা লক্ষণ হিসেবে ধরতে পারি। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে বাচ্চার গ্রোথ না হওয়া। ইনফ্যান্ট পিরিয়ডে একটা র্যাপিড গ্রোথ ফেজ, কিন্তু সেই সময়ে বাচ্চাটা দেখা যায় যে ঠিকভাবে তার ওয়েট গেইন হচ্ছে না। আর অনেক সময় কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে বারবার সর্দি কাশিতে বাচ্চা ভুগছে, বাচ্চার নিউমোনিয়া হচ্ছে। তো এই ধরনের কিছু সিমটমস আমরা ইনফ্যান্ট পিরিয়ডে পাই। এরপর যদি ইনফ্যান্ট পিরিয়ড বা গ্রোথের পিরিয়ডটা ক্রস করে গিয়ে আমরা একটু 5 ইয়ার্স বা ওই সময় দেখতে পাই, সেই সময় কিছু কিছু হার্ট ডিজিজ আছে যাদেরকে আমরা আমাদের ভাষাতে সায়ানোটিক হার্ট ডিজিজ বলি, যেখানে শুধুমাত্র হাত পা নীল হয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়। বাচ্চা কোনো এক্সারশনাল কিছু কাজ করলো, তারপরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো, এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো ডিপেন্ডিং অন দ্য এজ, মানে বয়সের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ক্ষেত্রে বা অসুখের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সিমটমসগুলো ডিফারেন্ট হয়। তো আমি যদি সামারি করি একটা, তাহলে আমরা জানবো যে প্রথম হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, বারবার সর্দি কাশি হওয়া, বাচ্চার ঠিকঠাক ওয়েট গেইন না হওয়া, ছোট বাচ্চা হলে একটানা টেনে দুধ খেতে না পারা, কপালে ঘামের বিন্দু জন্মানো, এই সবগুলিকেই আমরা হার্টের অসুখের লক্ষণ হিসেবে ধরতে পারি। ম্যাম, হার্টে যাদের ছিদ্র থাকে যে বাচ্চাদের, তারা কি হার্টের ছিদ্র নিয়েই জন্মায় নাকি জন্মানোর পর সেটা হয়? আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রেই যদি হার্টের ছিদ্র থাকে তাহলে তারা জন্মানোর আগে থেকেই সেই ছিদ্রটি থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে। তো ডিপেন্ডিং অন কি কোথায় সেই ছিদ্রটা আছে তার উপরে ডিপেন্ড করে সেই পেশেন্টের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, মানে সেই বাচ্চাটা কিভাবে আমাদের কাছে অসুখটা নিয়ে প্রেজেন্ট করবে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, যেমন যদি পিএফও পেটেন্ট ফোরামেন ওভেল, এটা একটা ছোট হার্টের ফুটো। এটা কি না, এটা যখন বাচ্চা পেটের ভেতরে থাকে তখন নর্মালভাবে তার শরীরে ব্লাড সার্কুলেট করার জন্য এই ফুটোটি থাকাটা খুব জরুরি। বাচ্চা জন্মানোর পরে যখন জোরে কাঁদে তখন এই ফুটোটি বন্ধ হয়ে যায়।
কারণ তখন তার লেফট হার্টের প্রেশার বেশি হয়, রাইট হার্টের প্রেশার কমে যায়, তখন এই ফুটোটি বন্ধ হয়ে যায়। কোনো কারণে যদি বাচ্চা জন্মানোর পর ঠিক মতন না কাঁদে বা বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয় জন্মের পরেই, অথবা কিছু বাচ্চা সময়ের আগে জন্মে যায় যেমন প্রিটার্ম বেবি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ফুটোটি ওপেন থাকে। তো এই ধরনের ফুটো ইন ফিউচার দেখা যায় 2 to 3 মান্থস পরে নিজে থেকেই ওটা বন্ধ হয়ে যায়। তো এইগুলি তেমন কোনো ক্ষতি করে না, সাধারণত কোনো ক্ষতি করে না। কিন্তু সেক্ষেত্রে যদি আমি বলি ভিএসডি, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই ধরনের এবং তার সাইজ যদি বড় হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই ধরনের ফুটোগুলো পরবর্তীতে বাচ্চার শ্বাসকষ্ট করতে পারে, বারবার নিউমোনিয়া হতে পারে, বাচ্চার গ্রোথ ফেলিয়ার হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, এই ধরনের ফিচার্সগুলো পরবর্তীকালে দেখতে পাওয়া যায়। তো এই ধরনের সমস্ত ফুটোগুলোই কিন্তু যদি বাচ্চার থাকে তো ধরে নিতে হবে এটা জন্ম থেকেই আছে। 90% মোর দ্যান 90% ক্ষেত্রে এগুলো জন্ম থেকেই থাকে। অনেক সময় আমি যেটা আগে বললাম অ্যান্টেনাটাল স্ক্যান, যেটা অ্যানোমালি স্ক্যান করা হয়, সেখানে এগুলো দেখতে পাওয়া যায়। তো ফিটাল ইকো যদি করা যায় সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জানতে পারবো জন্মের আগেই যে বাচ্চার হার্টে কোনো ফুটো আছে কিনা, বা ফুটো ছাড়াও অন্য কোনো হার্টের অসুখ বাচ্চার আছে কিনা, সেটা জন্মের আগেই আমরা জানতে পেরে যাব। বাচ্চার মায়েরা যখন আসে হার্টে ছিদ্র থাকলে বা হার্টের প্রবলেম থাকলে প্রথমেই জানতে চাই যে আমার বাচ্চাকে কি অপারেশন করাতে হবে, ওষুধের দ্বারা কি ঠিক হবে না? হ্যাঁ, এবার এটার উত্তরও আছে কোথায় আছে ছিদ্রটা তার উপরে এবং তার সাইজ কত। যেমন দুটো এক্সাম্পল আমি আগে দিলাম, ঠিক তেমনি এএসডি বলে একটা আছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। খুব কমনলি আমরা যে হার্টের ফুটোগুলি পাই, একটা পেটেন্ট ফোরামেন ওভেল, একটা এএসডি, একটা ভিএসডি। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এই তিনটে। তো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা এএসডি থাকে, সেটা যদি খুব ছোট সাইজের থাকে, আমরা যদি ধরে নিতে পারি 2.5 মিলিমিটার, মানে লেস দ্যান 5 মিলিমিটার, ইন দ্যাট কেস সেটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় একটা টাইম পিরিয়ডের পর। তেমনি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট দুটো টাইপের হয়, একটা মেমব্রেনাস আর একটা মাস্কুলার। তো ডিপেন্ডিং অন কি মেমব্রেনাস আছে না মাস্কুলার আছে এবং দ্য সাইজ, 5 মিলিমিটারের নিচে হলে সেটা খুব ছোট সাইজ, 5 to 8 মিলিমিটার মডারেট, মোর দ্যান 8 এটা সিভিয়ার, বড় সাইজের হচ্ছে। তারপরে ওই ছিদ্রটা মাঝামাঝি জায়গায় আছে, মানে দুটো ভেন্ট্রিকেলের মাঝে যে পর্দাটা, তার মধ্যে বেসিক্যালি ডিফেক্ট হয়, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে। তো এই ডিফেক্টটা যদি একদম হার্টের অ্যাপেক্সের দিকে হয় তাহলে তার প্রগনোসিস একরকম, আর যদি সুপ্রাক্রিস্টাল বলে একটা প্যাটার্ন আছে সেই ধরনের যদি হয়, তো ডিপেন্ডিং অন দ্য পজিশন অলসো, তো সাইজ কোথায় ফুটোটা আছে তার উপরে ডিপেন্ড করে যে সেটা ওষুধের দ্বারা সারবে না সেটা আমার ওটি করতে হবে। যেমন সুপ্রাক্রিস্টাল ভিএসডি যদি কোনো পেশেন্টের থাকে, সেটা অ্যাজ সুন অ্যাজ আর্লি তার কিন্তু ওটি করেই বন্ধ করতে হবে, কারণ তার সঙ্গে আরও অন্যান্য কমপ্লিকেশনসও জুড়ে থাকে। তো সেই জন্যই আমি এটাই বলবো যে সাইজের ওপর প্রথম কথা নির্ভর করবে যে ফুটোটি নিজে নিজে বন্ধ হয়ে যাবে বা ওষুধের দ্বারা বন্ধ হয়ে যাবে কিনা, প্লাস তার পজিশনের ওপর কোথায় আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে না অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে না আমার পেটেন্ট ফোরামেন ওভেল আছে, তার উপরেও ডিপেন্ড করবে যে সেই ছিদ্রটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে কিনা। বাচ্চাদের হার্টের সমস্যা কি কি ধরনের হতে পারে? বাচ্চার একটা তো আমরা অলরেডি ডিসকাস করছি যে সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ফোরামেন ওভেল, যেটাকে আমরা বাংলায় ছিদ্র বলছি। আরেকটা ভালভের প্রবলেম হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে যে মেইন ধমনী বা শিরাগুলি থাকে, যেমন আমাদের মেইন যেটা অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক ইংরেজিতে যদি বলি। তো অনেক সময় দেখা যায় যে এই অ্যাওর্টা আর পালমোনারি ট্রাঙ্কটা যেভাবে থাকার কথা সেভাবে না থেকে উল্টি আছে বা তারা পাশাপাশি আছে। তো এই ধরনের অসুখগুলি যদি থাকে, এই প্রবলেমগুলো যদি থাকে, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু অনেক তাড়াতাড়ি প্রেজেন্ট করে, মানে নিওনাটাল পিরিয়ডেও কেউ প্রেজেন্ট করে বা জাস্ট নিওনাটাল পিরিয়ড কমপ্লিট হয়েছে তারপরেই প্রেজেন্ট করতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কি না, যেই জায়গাটা দিয়ে হার্টের থেকে ব্লাডটা আবার ফুসফুসে যাবে সেই রাস্তাটা সরু রয়েছে, পালমোনারি স্টেনোসিস, এরকম ধরনের পেশেন্ট খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করে। শ্বাসকষ্ট হয়, তাদের সায়ানোসিস হয়, মানে হাত পা নীল হয়ে যায়। কিছু পেশেন্ট থাকে তাদের যেমন ভালভের ডিফেক্ট হয়, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, অ্যাওর্টিক ভালভ, পালমোনারি ভালভের ডিফেক্ট হয়। এই সমস্ত পেশেন্টও ডিপেন্ডিং অন কি কোন ভালভ ইনভলভমেন্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে তারা বয়সের, মানে তাদের যে পেডিয়াট্রিক এজ গ্রুপটা আছে, ডিফারেন্ট টাইমে তারা প্রেজেন্ট করতে পারে। কিছু ভালভুলার ডিফেক্ট কিন্তু কনজেনিটাল হয় না, মানে জন্ম থেকে থাকে না।
তারা সাধারণত কিছু ইনফেকশনসের পরেও অনেক সময় ডেভেলপ করে। যেমন আগে রিউম্যাটিক ফিভার বলে একটি অসুখ ছিল, এখনও হয় বাট আগের থেকে অনেকটাই কমে গেছে। তো সেই রিউম্যাটিক ফিভার হওয়ার পরেও কিন্তু হার্টের ভালভ ইনভলভ হতে পারে এবং সেটা অনেক সময় অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্টে গিয়েও সেই ভালভের ডিফেক্ট হতে পারে। আরেকটা যেটা কি আমরা বলি কাওয়াসাকি ডিজিজ বা তার আরেকটা হিসেবেও আমরা বলতে পারি মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, সেখানেও কিন্তু হার্ট ইনভলভড হয়। কীভাবে ইনভলভড হয়? কিছু কিছু ভালভ ইনভলভড হয়, যেমন ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ ইনভলভ হয়। হার্টের বাইরে যে মেমব্রেন থাকে যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়াম ইনভলভড হয়, সেজন্য পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। এটার মানে হচ্ছে হার্টের বাইরে জল জমে যাওয়া। আরেকটা কি, সেটা হচ্ছে হার্টের মধ্যে যে আর্টারিগুলো থাকে, মানে হার্টকে যে আর্টারিগুলো রক্ত সাপ্লাই করে, হার্ট চালাবার জন্য, নিজেকে চালাবার জন্য যেই ধমনীগুলির কাছ থেকে হার্ট নিজে রক্ত পায়, তো সেই আর্টারিগুলোকে আমরা বলি করোনারি আর্টারি। তো ওই আর্টারিগুলোরও অনেক সময় অসুখ হতে পারে এই কাওয়াসাকি ডিজিজে বা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজে। সেখানে কি হয়, এই আর্টারিগুলো অনেক সময় ফুলে যায় এবং খুব ড্রেডেস্ট কমপ্লিকেশন কি, এগুলো হঠাৎ করে রাপচার হয়ে যায় এবং সেখানে পেশেন্টকে বাঁচানো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হার্টের সমস্যা যেগুলো আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই। এবং হার্ট ফেলিয়ারও বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং সেই কারণ বিভিন্ন রকমের হয়, সেটা ডিপেন্ডিং অন দ্য এজ, কারণ বিভিন্ন রকমের হতে পারে। এর চিকিৎসা কি রয়েছে? চিকিৎসার মধ্যে মেডিকেল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুটোই রয়েছে। যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটা মানে হচ্ছে জন্ম থেকে যে হার্টের সমস্যাগুলি আছে, সেটা হার্টের ফুটোর সমস্যা হতে পারে, হার্টের ধমনির প্লেসমেন্টের প্রবলেম হতে পারে বা হার্টের ভালভের প্রবলেম হতে পারে। ডিপেন্ডিং অন দ্য ডিজিজ এটা নির্ভর করে যে ওটা মেডিসিন দিয়ে সারবে না সার্জারি দিয়ে সারবে। ঠিক তেমনি যদি পেশেন্ট হার্ট ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমরা প্রথমে স্টার্ট করি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে, হার্ট ফেলিয়ারটাকে কারেক্ট করার চেষ্টা করি, তারপর আমরা খুঁজি কেন হার্ট ফেলিয়ার হলো, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সার্জিক্যাল কজ কিছু আছে আন্ডারলাইন, তখন আমাদের পেশেন্টকে আফটার স্টেবিলাইজেশন সার্জারির জন্যই প্রিপেয়ার করতে হয়। আবার যেমন আমি বললাম করোনারি আর্টারি ডিজিজ যদি কিছু থাকে বা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি কিছু ডিজিজ থাকে, এই ডিজিজগুলি কিন্তু পিওরলি মেডিকেল প্রবলেম। তো এক্ষেত্রে আমাদের প্রপার মেডিকেল ম্যানেজমেন্ট করেই পেশেন্টকে ইমপ্রুভ করাতে হয় বা ঠিক করতে হয়। এ তো বেশ কয়েক ধরনের হার্টের সমস্যা রয়েছে, এর মধ্যে কোন সমস্যাগুলি থাকলে বাচ্চার বাবা মা এবং যারা অভিভাবক রয়েছেন তারা স্কুলে যেতে বা খেলাধুলা করতে, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, সেগুলো একদম রেস্ট্রিক্টেড করে দেন? ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি রেস্ট্রিকশনের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে বলবো যে কিছু কিছু ভালভিউলার হার্ট ডিজিজ আছে, কিছু মায়োকার্ডিয়ামের ডিজিজেস আছে, মায়োকার্ডাইটিস আমরা বলি, সেগুলির ক্ষেত্রে। আচ্ছা, HOCM বলে একটি আছে, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তো এই ধরনের কিছু কিছু অসুখ আছে, কিছু রিদম প্রবলেম আছে, হ্যাঁ, হার্টের রিদমের প্রবলেম আছে, কিউটি প্রলঙ্গেশন অ্যান্ড অল। কিছু কিছু ক্ষেত্রে কনজেনিটালি থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পোস্ট ভাইরাল ইনফেকশনের জন্য হয়। তো এই ধরনের প্রবলেমস যদি থাকে বাচ্চার এবং সেটা এস্টাবলিশড এবং ডায়াগনোসড থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে স্ট্রেনাস অ্যাক্টিভিটি করতে বারণ করি বা কোনো এক্সট্রিম ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক সুইমিং, রানিং বা স্পোর্টসে পার্টিসিপেট করা, আউটডোর স্পোর্টসে পার্টিসিপেট করা, সেগুলোতে আমরা তখন বারণ করে থাকি। ঠিক তেমনি যেমন আমি বললাম কাওয়াসাকি ডিজিজ বা করোনারি আর্টারির যে ডিজিজগুলো, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে বহুদিন ফলো আপেও রাখতে হয়। লাইক আমরা প্রথম যখন ইকো করে কিছু অ্যাবনর্মালিটিস পাওয়া গেল, আমরা পেশেন্টকে ট্রিট করলাম। আফটার ট্রিটমেন্ট আমরা 1 মান্থ পরে আবার তার ইকো রিপিট করি, দেন 3 মান্থস, দেন 6 মান্থস, দেন আফটার 1 ইয়ার। 1 ইয়ার পর পর্যন্ত যদি এভরিথিং ইজ নর্মাল, ঠিকঠাক থাকে সব কিছু, তখন আমরা পেশেন্টকে নর্মাল লাইফ লিড করতে বলি। বাট আদার দেন দিস, যদি কোনো ভালভিউলার ডিজিজ থাকে, সিভিয়ার পালমোনারি স্টেনোসিস, সিভিয়ার আর্টেরিয়াল স্টেনোসিস, এই ধরনের জিনিসপত্রগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে HOCM যেরকম বললাম, কার্ডিওমায়োপ্যাথিস, এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় স্ট্রেনাস অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করে থাকি বা আউটডোর স্পোর্টস আমরা রেস্ট্রিক্ট করে থাকি। মানে পরবর্তীকালে তারা ওইগুলো কন্টিনিউ করতে পারে? যদি তাদের সার্জারি হয়ে যায়, পোস্ট সার্জারি যদি তারা কমপ্লিটলি নর্মাল থাকে এবং তাদের ইকোকার্ডিওগ্রাফি যদি নর্মাল থাকে, দেন তারা পরবর্তী জীবনে সেই কাজগুলি করতে পারে, যতক্ষণ না পর্যন্ত সেটা কমপ্লিট ট্রিটমেন্ট হচ্ছে ততক্ষণ। একমাত্র কার্ডিওমায়োপ্যাথিসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু সার্জারি করলেও কমপ্লিটলি কিওর হয় না। তো তাদের কিন্তু লাইফ লং এই রেস্ট্রিকশনসগুলো থাকে, আদার দ্যান দ্যাট যদি তারা হার্ট ট্রান্সপ্লান্টের কথা ভাবে বা কিছু।
সেক্ষেত্রে। এই ধরনের বাচ্চাদের কি কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন রয়েছে? অ্যাজ সাচ খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। বরং আমি একটা জিনিস বলব, একটু আগে আমি যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় কিছু, কিছু পেশেন্টের আমরা দেখি যে গ্রোথ ফেইলিউর হচ্ছে, তারা প্রপার ওয়েট গেইন করছে না। এর মেইন কারণটা হচ্ছে যে কিছু, কিছু হার্ট ডিজিজে তাদের হার্ট ফেইলিউর হয়। অনেক আগে তারা ফেইলিউর নিয়ে আমাদের কাছে আসে। তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বডিতে সবসময় তাদের একটা ইনক্রিজড ডিমান্ড থাকে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এক্সট্রা আরও ফুড সাপ্লিমেন্টেশনের জন্য বলি যে নর্মাল একটা বাচ্চা যেই ক্যালোরির খাবার খায়, আমরা তাদেরকে আরেকটু এক্সট্রা ক্যালোরির খাবার খেতে বলি, যাতে তাদের প্রপার ওয়েট গেইন হয়। তো অনেক সময় দেখা যায় যে কিছু বাচ্চা তাদের সার্জারির জন্য আমাদের প্রিপেয়ার করতে হয়, যে একটা পার্টিকুলার ওয়েট না হওয়া পর্যন্ত ওরা সার্জারির জন্য এলিজেবল হয় না। সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই ক্যালোরি ক্যালকুলেশন করে একটা ডায়েট চার্ট আমরা বানিয়ে দিই এবং সেই এক্সট্রা ক্যালোরি আমরা সেখানে অ্যাড করি এবং সেই স্পেসিফিক ডায়েটটা আমরা তখন তাদেরকে খাওয়াতে বলি। এমনি রেস্ট্রিকশনের মধ্যে স্পেসিফিক কিছু রেস্ট্রিকশন তেমন আমাদের নেই হার্ট ডিজিজের ক্ষেত্রে। মানে অপারেশনের পরও তারা বাড়ির খাবার যেমন নরমালি খায় হ্যাঁ, হ্যাঁ, সেভাবেই হ্যাঁ, খেতে পারে। হ্যাঁ। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।